আচ্ছা, তো এখানে কেমিস্ট্রিতে চ্যাপ্টার 4-এ আমাদের হচ্ছে ক্যাটালিস্টটা বাকি ছিল, তাই না? তো কেমিস্ট্রিতে হচ্ছে এই ক্যাটালিস্ট পোর্শনটা আমরা পড়বো ইকুইলিব্রিয়ামের পরপর, কারণ ওইখানে যে লাসাতেলিয়াস প্রিন্সিপাল যেখানে আছে ওইখানে আবার এই ক্যাটালিস্ট রিলেটেড কিছু ডিসকাশন আছে। তো আমরা হচ্ছে এখন মানে এইটার অর্ডারটা আমি একটু বলি কীভাবে পড়াবো। ফার্স্টে হচ্ছে আজকে আমরা স্টার্ট করবো কেপিকেসি আর ইকুইলিব্রিয়াম, তারপর আমরা দেখবো হচ্ছে ওই লাসাতেলিয়াস প্রিন্সিপাল, তারপর আমরা এই চ্যাপ্টারে দেখবো হচ্ছে ওই ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের সাথে লাসাতেলিয়ার প্রিন্সিপালের আবার রিলেশন আছে। আর এরপর আমরা কেপিকেসির ম্যাথ অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, এগুলো আস্তে আস্তে ওইটাতে টাইম লাগবে ভালোই। তারপর আমরা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার আর বাফার সলিউশন এগুলো দেখব। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, তারপর হচ্ছে বাফার সলিউশন আর পিএইচ, ঠিক আছে। এরপর এই চ্যাপ্টার আরেকটা পোর্শন থাকে, সেটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি। আমরা ওইটাতে পজ দিব, মানে ওইটা আর দেখাবো না। এরপর আমরা আবার চ্যাপ্টার 3-তে ব্যাক করবো। চ্যাপ্টার 3 তো বাকি আছে আমাদের, তাই না, লাস্টের দিকে। ওইটা শেষ করে দেন এই চ্যাপ্টার 4-এর লাস্টের যে হিটের যে ম্যাথগুলো ওইগুলো করে এরপর আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করব, ঠিক আছে। সো ধরো আরও 1 বা 1.5 মাস পরে আমরা হচ্ছে অর্গানিক শুরু করব। অর্গানিক কেমিস্ট্রিতে 3 মাস যাবে বা আরও বেশি, 4। সো আমরা স্টার্ট করি। ওকে, সো আমাদের হচ্ছে তোমাদের যে সিনিয়র ব্যাচ ছিল, ইমিডিয়েট সিনিয়র, ওদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি 30টা না 31টা ক্লাস আছে টোটাল 4 মাসে। মানে ওই সময় দেখা গেছে অন্য সাবজেক্ট পজ দিয়ে হলেও অর্গানিক হয়েছে, অর্গানিক হিউজ। আচ্ছা, তো এখন কেমিস্ট্রিতে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা বাংলায় হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, সো ইকুইলিব্রিয়াম এই টার্মটা কোন টাইপের রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবল? রিভার্সিবল রিয়াকশন। আমরা এতদিন যে রিয়াকশনগুলো ইউজুয়ালি পড়ছি সেগুলো হচ্ছে ইরিভার্সিবল ছিল, দ্যাট ইজ ওয়ান ডিরেকশনাল। বাট এখন আমাদের মেইনলি ডিসকাশন শুরু হবে রিভার্সিবল রিয়াকশন নিয়ে। আর রিভার্সিবল রিয়াকশনে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে কোনো রিভার্সিবল রিয়াকশনই অ্যাকচুয়ালি একসময় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করে। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আইডিয়াটা কি? সো আমরা সবচেয়ে কমন যে রিভার্সিবল রিয়াকশন আছে সেইটার যদি এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস ইজ ইকুয়াল টু হচ্ছে 2HI, দ্যাট ইজ হাইড্রোজেন গ্যাস আর আয়োডিন গ্যাস রিয়াকশন করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস ফর্ম করে। এখন এই রিয়াকশনটা হচ্ছে একটা রিভার্সিবল রিয়াকশন। রিভার্সিবল রিয়াকশন কেন? কারণ এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি দুই দিকেই হয়। দ্যাট ইজ আমি যদি ধরো এখানে 0.5 মোল হাইড্রোজেন দিয়ে স্টার্ট করি আর আয়োডিনও ধরো 0.5 মোল দিয়ে স্টার্ট করি, আস্তে আস্তে যেটা হবে এখানে 2 হাইড্রোজেন আয়োডাইডের অ্যামাউন্টটা বাড়তে থাকবে। একদম শুরুতে হচ্ছে এটা 0 থাকবে, দেন যত টাইম আস্তে আস্তে পাস হবে এইটা ধরো কমে 0.3 মোল হয়ে যাবে, তারপরে এইটাও কমে গিয়ে 0.3 মোল হবে, আর এইটা বেড়ে গিয়ে 0.4 মোল হবে। ওকে, না এখানে অ্যাকচুয়ালি অন্য হিসাব আছে, ওইটা আমরা পরে আসবো, বাট এইটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দিলাম। এখন এই রিয়াকশনটা এখন অ্যাকচুয়ালি কখনোই শেষ হবে না, আর এই রিয়াকশনটা কখনোই তোমার মানে কোনো রিয়াক্টেন্ট বা প্রোডাক্ট কখনোই 0 হবে না। দ্যাট ইজ এই রিয়াকশনটা দুই দিকেই চলবে। সো এই যে এখানে হাইড্রোজেন আর আয়োডিন আমরা দিছি, ওরা রিয়াকশন করে যেমন 2 হাইড্রোজেন আয়োডাইড বানাবে, উল্টা দিকেও এই রিয়াকশনটা হবে। দ্যাট ইজ এই 2 হাইড্রোজেন আয়োডাইডও ভেঙে এই 0.3 মোল আর 0.3 মোল হাইড্রোজেন আবার প্রডিউস করবে, ঠিক আছে। এটা দুই দিকেই চলতে থাকবে, কখনোই এমন হবে না যে একসময় কমতে কমতে হাইড্রোজেন 0 হয়ে গেছে, আয়োডিন 0 হয়ে গেছে, আর 2 হাইড্রোজেন আয়োডাইড 1 মোল হয়ে গেছে, এটা হবে না, ঠিক আছে। সো এখানে আমরা তাহলে একটা জিনিস বুঝলাম যে এই রিয়াকশনগুলো হচ্ছে ইনকমপ্লিট, দ্যাট ইজ এটা কোনো দিকে কমপ্লিট হয় না। আর রিভার্সিবল রিয়াকশনগুলো হচ্ছে বোথ ডিরেকশনেই রানিং, একই সাথে দুই ডিরেকশনেই চলে। এখন কথা হচ্ছে তাহলে ইকুইলিব্রিয়াম কেন বলতেছি? সো এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কখন অ্যাটেইনড হয় বা কন্ডিশন কি ইকুইলিব্রিয়াম হওয়ার, সেইটার থিওরিটা আমরা এখন করব। সেইটা মুছে দিই। সো যে কোনো একটা রিয়াকশন কখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করবে বা কখন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রিচ করবে সেইটা আমরা কীভাবে বুঝবো? আমরা জানি যে একটা রিয়াকশনের রিয়াকশন রেট বলতে একটা টার্ম আছে, তাই না? আমরা এতদিন ওইটাই পড়ছি। সো এখন এখানে যদি আমি একটা গ্রাফ এঁকে দেখাই,
এখানে ধরো একটা গ্রাফ আঁকলাম। সো এই গ্রাফটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে রিয়াকশন প্রোগ্রেস বা টাইম, যত টাইম পাস হবে রিয়াকশন প্রোগ্রেস, আর এটা হচ্ছে ধরো কনসেন্ট্রেশনের রেট অফ রিয়াকশনের অ্যাক্সিস, রেট অফ রিয়াকশন। আচ্ছা, তো এখন আমরা কিন্তু কয়েকদিন আগে ল অফ ম্যাস অ্যাকশন করছিলাম। এই রিয়াকশনটার কথাই চিন্তা করে দেখো, যে হাইড্রোজেন আর আয়োডিন রিয়াক্ট করে হচ্ছে 2 হাইড্রোজেন আয়োডাইড ফর্ম করছে অ্যান্ড ভাইস ভার্সা, এটাও আবার ডিসোসিয়েট হয়ে এই দুইটাকে ফর্ম করছে। তো এখন এইটা প্রথমে অনেক বেশি ছিল, তাই না, 0.5 মোল করে। তো তখন এটার রিয়াকশন রেট মানে ফরওয়ার্ড দিকে যে রিয়াকশনটা হচ্ছিল ওইটা কি অনেক ফাস্ট ছিল না? কেন? কারণ এইখানে রিয়াক্টেন্টের অ্যামাউন্টটা কি অনেক বেশি। আর রিভার্স যে রিয়াকশনটা, দ্যাট ইজ 2 হাইড্রোজেন আয়োডাইড থেকে যে হাইড্রোজেন আর আয়োডিন প্রডিউস হচ্ছে ওইটা 0 ছিল একদম, তাই না? কারণ রিয়াক্টেন্টই নাই। ওই সাইড থেকে যদি চিন্তা করো, মানে উল্টাটা যদি চিন্তা করো, যে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে এখন রিয়াক্টেন্ট আর হাইড্রোজেন প্লাস আয়োডিন হচ্ছে এখন প্রোডাক্ট। তো ল অফ ম্যাস অ্যাকশন শুধু রিয়াক্টেন্টকে নিয়ে কেয়ার করে। সো এখন প্রথমে তো এইখানে এই সাইড থেকে চিন্তা করলে কোনো রিয়াক্টেন্টই নাই। এখন যত টাইম পাস হয়েছে তত আস্তে আস্তে হাইড্রোজেন কমে গেছে, আয়োডিন কমে গেছে, তাই না? আর হাইড্রোজেন আয়োডাইড আস্তে আস্তে বেড়ে গেছে। সো এখন একসময় কি হবে, এই ফরওয়ার্ড দিকের রিয়াকশন রেটটা অনেক কমে যাবে, আর এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশনটার জন্য এই যে রিয়াক্টেন্টের অ্যামাউন্ট কিন্তু এখন বেড়ে গেছে। তুমি যদি উল্টাটার জন্য চিন্তা করো, এখন এখানে 0.4 মোল আছে। সো এখানে এই রিয়াকশনটা কি আস্তে আস্তে ফাস্ট হবে না? সো এই যে মানে যত টাইম যাচ্ছে আমাদের এই রিয়াক্টেন্টের রিয়াকশন রেট হচ্ছে আস্তে আস্তে কমতেছে। এটা হচ্ছে রিয়াক্টেন্টের রিয়াকশন রেট, রিয়াক্টেন্টস রিয়াকশন রেট। আচ্ছা, রিয়াক্টেন্টস না, এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট, কারণ এটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন একটা। আমরা রিভার্সিবল রিয়াকশনে এই নর্মাল যে ডিরেকশনটা এটাকে ফরওয়ার্ড বলি আর উল্টাটাকে রিভার্স বলি বা ব্যাকওয়ার্ড বলি। সো এখানে ফরওয়ার্ড রিয়াকশন রেট যেটা, সেটা আস্তে আস্তে কি ডিক্রিজ হচ্ছে, বিকজ রিয়াক্টেন্ট হচ্ছে আস্তে আস্তে কমতেছে। আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা কিন্তু আস্তে আস্তে 0 থেকে বাড়তেছে। সো একসময় যেটা হবে, এই দুইটা একদম ইকুয়াল হবে একটা পয়েন্টে এসে, ঠিক ইকুয়াল, ক্রস করবে না, ঠিক আছে? এই দুইটা একদম এক্স্যাক্টলি ইকুয়াল হবে। সো ক্রস করবে না, কারণ একবার যদি ইকুয়াল হয়ে যায় তখন এই ফরওয়ার্ডটাও যেই রেটে তোমার সামনের দিকে ওইটাকে বানাবে, পিছনের ব্যাকওয়ার্ডেও ওইটা আবার সেম রেটে হইতে থাকবে। সো এইটা এক সময় স্টেবল হয়ে যাবে। দেখা যাবে যে হাইড্রোজেন 0.3 মোল থেকে আর কমতেছে না, আর হাইড্রোজেন আয়োডাইডও 0.4 মোল থেকে আর বাড়তেছে না, একটা জায়গায় এটা স্টেবল হয়ে যাবে। সো এই যে পজিশনটা, এইটাকেই আমরা বলি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। ওকে, সো ইকুইলিব্রিয়াম হওয়ার কন্ডিশন হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট, যেটাকে আমরা আর এফ বলি, আর স্মল এফ, এইটা একসময় ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটের সমান সমান হবে। বুঝা গেছে? সো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করার মেইন কন্ডিশন হচ্ছে যে ফরওয়ার্ড রিয়াকশন রেট ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট, এটাই হচ্ছে কন্ডিশন। এখন এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বোঝার জন্য আরও কয়েকটা গ্রাফ আছে। এটা হচ্ছে আমরা দেখছি রেট অফ রিয়াকশন ভার্সেস রিয়াকশন প্রোগ্রেস। একসময় দুইটা রেট অফ রিয়াকশন কী হয়ে গেছে, সেম হয়ে গেছে। আচ্ছা, তো এখন এইটা বোঝার জন্য আরও তোমার কয়েকটা টাইপের গ্রাফ আছে, আমি ওইগুলো একটা দেখাই। আচ্ছা, সো আমরা এখন কনসেন্ট্রেশন ভার্সেস রিয়াকশন প্রোগ্রেস গ্রাফটা দেখি, যে ওইটা থেকে আমি ইকুইলিব্রিয়াম বের করতে পারি কিনা। খুবই কমন এমসিকিউ কোশ্চেন, যে এখানে ধরো টাইম বা রিয়াকশন প্রোগ্রেস দেওয়া আর এদিকে হচ্ছে কনসেন্ট্রেশন দেওয়া। সো আমরা জানি যে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটা কি আস্তে আস্তে রিয়াক্টেন্টের কমতে থাকে আর প্রোডাক্টের বাড়তে থাকে। সো রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ধরো কমতে কমতে এরকম হয়ে গেছে, আর এই প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধরো আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম হয়েছে। আচ্ছা, সো এখন বলো তো এখানে কোথায় ইকুইলিব্রিয়াম অ্যাটেইন হয়েছে? না, মাঝখানে না, একটু চিন্তা করে দেখো। এটা কিন্তু কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ। দেখি কেউ বলতে পারো কিনা। হ্যাঁ, আমি আবারও বলতেছি, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তো ওইটা এই গ্রাফে কখন হচ্ছে? হ্যাঁ, গুড। দ্যাট ইজ আমরা রেট অফ রিয়াকশনের ডেফিনেশন কি শিখছিলাম, যেটা হচ্ছে মাইনাস ডিডিটি অফ সি আর প্লাস ডিডিটি অফ এক্স।
মানে ডিফারেন্সিয়েশন আর কি, চেঞ্জিং রেট। তো এখন এখানে এটা ডিফারেন্সিয়েশন আবার জিওমেট্রিক্যালি কি মিন করে, ট্যানজেন্টের স্লোপ, তাই না? সো এইখানে তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো আর এইখানে যদি একটা ট্যানজেন্ট আঁকো, এই দুইটা একদম প্যারালাল হয়েছে, দ্যাট ইজ দুইটা স্ট্রেট লাইনের স্লোপ সেম সেম। সো এই জায়গাটায় হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করছি। সো এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। অনেকেই ভুল যেটা করে এইটাকে ইকুইলিব্রিয়াম মনে করে, বাট যখন দেখবা এটা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ, তখন তোমার ইকুইলিব্রিয়াম বোঝার জন্য দেখবা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের কার্ভটা কোথায় প্যারালাল হয়ে গেছে। না না, বাড়বে না, কারণ হচ্ছে কি সবসময় সেম স্পিডে যাবে। হ্যাঁ, কারণ ফরওয়ার্ড রিয়াকশন যেই রেটের সামনের দিকে আগাবে ওই সেম রেটে ওইখানে আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন ওই কয়টা রিয়াক্টেন্টই আবার বানাই দিবে। ধরো হাইড্রোজেন 0.3-তে স্টেবল হয়ে গেছে আর এই পাশে 2 হাইড্রোজেন আয়োডাইড 0.4-এ স্টেবল হয়েছে। এখন তুমি দেখলা হঠাৎ করে এইটা ধরো আরও কমে গেল, তো তখন এইটা আবার উল্টা দিকে এসে ওইটাকে বাড়াই দিবে। সো কখনোই এটা আর চেঞ্জ হবে। ইকুইলিব্রিয়াম একবার অ্যাটেন্ড করে গেলে ওইটা স্টেবল। ইকুইলিব্রিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম হচ্ছে খুবই স্টেবল একটা পজিশন। আমরা ওইটা লিখবো একটু পরে। আচ্ছা, এরপর ধরো আরেকটা গ্রাফ দেখাই। এগুলো মানে কয়েকটা কনসেপচুয়াল কোশ্চেন, এমসিকিউতে আসার মতো। যে ধরো গ্রাফটা যদি এরকম হয়, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ, বাট প্রোডাক্টের কনসেন্ট্রেশন এরকম আর রিঅ্যাক্ট্যান্টটা এরকম, এখানে কি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড হয়েছে নাকি না বলো তো? ইকুইলিব্রিয়াম হয়েছে এখানে, এটাই হয়েছে, কারণ এই যে ফ্ল্যাট হয়ে গেছে, মানে দুইটা প্যারালাল হয়ে গেছে। সো এই জায়গাটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। আমরা ইকুইলিব্রিয়ামকে শর্টে ইকিউ লিখি। আচ্ছা, গ্রাফটা এরকমও হইতে পারে। অ্যান্ড অনেকেই যেটা নিয়ে খুব কনফিউজড হয় যে দেখো এই গ্রাফটা ওই আগের গ্রাফটার মতো, এই যেটা এই হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে একদম সেম হয়েছে। তো এখানে এই যে সেম হয়েছে দেখে ইকুইলিব্রিয়াম হয়েছে তা না, এখানে দুইজনে ওই যে হ্যাঁ ট্যানজেন্টটা প্যারালাল হয়ে গেছে, বুঝা গেছে? সো এই জায়গাটা ইকুইলিব্রিয়াম। অনেকে এই গ্রাফটা আর এই গ্রাফটাকে সেম মনে করে, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে রেট অফ রিয়াকশন, এটা সেমই হতে হবে, এইটাই কিন্তু কোনো ক্রস সেকশন বা কম বেশি নাই। বাট এই পরেরটাই কিন্তু এইটা প্রোডাক্টেরটা বেশি হইতে পারে, এইখানে এই যে প্রোডাক্টেরটা কম হইতে পারে, এটা অ্যাকসেপ্টেবল বা সেমও হইতে পারে যে এই যে প্রোডাক্টেরটা বাড়ছে রিঅ্যাক্টেন্টেরটা কমছে, বাট রেট অফ রিয়াকশন ভার্সেস টাইমেরটা একদম সেম হইতে হবে, ঠিক আছে? সো এই সবগুলোই আসলে ইকুইলিব্রিয়াম ডিনোট করে। অ্যান্ড তোমাকে কোশ্চেন আসতে পারে যে এখানে কোন পয়েন্টটা ইকুইলিব্রিয়াম ইন্ডিকেট করতেছে। সো মেইন কথা হচ্ছে তুমি দেখবা কখন দুইটা ট্যানজেন্ট প্যারালাল, ওই সময় হচ্ছে ইকুইলিব্রিয়ামটা আমরা রিচ করছি। মানে এইটা হচ্ছে মেইন কন্ডিশন। আর এফ ইজ ইকুয়াল টু আর বি, কনসেন্ট্রেশন সেম হইলে ইকুইলিব্রিয়াম, এরকম কোনো কথা নাই। মেইন জিনিস হচ্ছে রিয়াকশনের রেটটা কখন সেম সেম হয়েছে, ঠিক আছে? কারো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ, কারণ হয়তো কনসেন্ট্রেশন সেম হয়েছে বাট চেঞ্জিং রেটটা ডিফারেন্ট, তখন দেখা যাবে ওইটা আর একটু বাড়বে বা এটা আর একটু কমবে, ঠিক আছে? সো কনসেন্ট্রেশন দিয়ে এটা কখনোই আমরা চিন্তা করবো না, আমরা হচ্ছে রেটটা কখন ইকুয়াল ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড এইটা দিয়ে চিন্তা করবো। এখন এইখানে ইকুইলিব্রিয়ামে আমরা 9-10-এ যেটা খুব বেশি পড়ছিলাম সেটা হচ্ছে লাশাতেলিয়াস প্রিন্সিপাল। ওইখানে ছিল না এরকম যে এক্সোথার্মিক রিয়াকশনের টেম্পারেচার বাড়াইলে এই ইকুইলিব্রিয়াম হচ্ছে লেফটে সরে, টেম্পারেচার কমাইলে হচ্ছে রাইটে সরে, তারপর প্রেশার বাড়াইলে এক ধরনের হয়, এইগুলোর রিজন কি? সো ওইগুলো বুঝবো আমরা এখন। মানে আমরা এখন আর লাশাতেলিয়াস প্রিন্সিপাল মুখস্থ করবো না, আমরা ম্যাথমেটিক্যাল রিজন দেখবো। তো সেটার জন্য আমরা ইকুইলিব্রিয়ামের যে কোনো রিভার্সিবল রিয়াকশনে ইকুইলিব্রিয়ামের সাথে রিলেটেড দুইটা খুব ইম্পর্টেন্ট টার্ম শিখবো, যেটা হচ্ছে কেপি আর কেসি। এই কেপি আর কেসি ইন আ সেন্স হচ্ছে যে আমরা কেএসপি আর কেআইপি পড়ছিলাম ওইটার সাথে রিলেটেড, খুবই ক্লোজলি রিলেটেড, আমরা ওইগুলো এখানে দেখবো। আচ্ছা, আমরা ইকুইলিব্রিয়ামের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স একটু লিখি, যে ইকুইলিব্রিয়ামের কয়েকটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোকে একটু লিখে ফেলি। ফার্স্টে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম খুবই স্টেবল অবস্থা, একবার অ্যাচিভ হয়ে গেলে আর ওইটা সরবে না, আনলেস তুমি টেম্পারেচার চেঞ্জ করো বা প্রেশার চেঞ্জ করো বা কনসেন্ট্রেশন চেঞ্জ করো। লাশাতেলিয়াস প্রিন্সিপালেই দেখছো। তারপর ইকুইলিব্রিয়াম হচ্ছে
অ্যাচিভেবল ফ্রম বোথ ওয়েজ। দ্যাট ইজ তুমি একটা রিয়াকশন যেভাবে স্টার্ট করো না কেন তুমি দুই সাইড থেকে ইকুইলিব্রিয়াম রিচ করতে পারবা। মানে এক্সাম্পল যদি বলি, তুমি যদি ধরো হাইড্রোজেন আর আয়োডিন বেশি করে নিয়ে এই রিয়াকশনটার রিভার্সিবল রিয়াকশনটা ইগনাইট করো, এটাও ইকুইলিব্রিয়ামে যখন রিচ করবে, উল্টাটাও সেম। এই 2 হাইড্রোজেন আয়োডাইড থেকে যদি তুমি ডিসোসিয়েশন করে এই দুইটাকে লেখো, ওরাও একসময় ইকুইলিব্রিয়াম ঠিকই রিচ করবে, একদম সেম কন্ডিশনেই। হয়তো একটু বেশি টাইম বা কম টাইম লাগতে পারে, বাট দুইটা সেম কন্ডিশনে রিচ করবে। সো এটা হচ্ছে অ্যাচিভেবল ফ্রম বোথ ওয়েজ। তারপর ইকুইলিব্রিয়াম হচ্ছে, আচ্ছা এখানে লিখে রাখি, ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা ডাইনামিক স্টেট। এমন না যে ইকুইলিব্রিয়ামে রিচ করলে ওই রিয়াকশনটা থেমে গেছে, ব্যাপারটা মোটেও এরকম না। ওই রিয়াকশনটা তখনও চলতে থাকে, বাট দুই ডিরেকশনেই। দ্যাট ইজ হাইড্রোজেন আর আয়োডাইনও বারবার হাইড্রোজেন আয়োডাইডে কনভার্ট হইতেছে, আবার উল্টাটাও ট্রু, ওইটাও সাথে সাথে আবার ভেঙে এদিকে আসতেছে। সো এটা হচ্ছে একটা ডাইনামিক স্টেট, এটার একটা প্রুফ আছে। সো এই প্রুফটা একটা এক্সপেরিমেন্ট, ওইটা আমি একটু শর্টলি বলবো, বাট ওইটা তোমার বই থেকে একটু পড়তে হবে, ঠিক আছে? কোশ্চেনে এটা কখনো এক্সামে আসবে না, বাট একটু বইটা পড়বা। আমি একটু এখানে এক্সাম্পল দিই। সো ধরো হাইড্রোজেন আর আয়োডিন মিলে এই 2 হাইড্রোজেন আয়োডাইডের ফর্ম করতেছে, আর এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম রিচ হয়েছে। সো এখন তোমার মানে তুমি যদি এই রিয়াকশনটার দিকে তাকাও, তোমার কাছে মনে হবে এই রিয়াকশনটা থেমে গেছে, দ্যাট ইজ আর কিছুই হচ্ছে না। বাট এখানে যে আসলেই তোমার রিয়াকশনটা চলতেছে, ওইটার একটা প্রুফ হচ্ছে, আমি যদি এইখানে রিয়াকশন প্লেসে একটু আয়োডিনের একটা আইসোটোপ ইনজেক্ট করি, তখন মানে আয়োডিনের আইসোটোপের কী জানি একটা কালার আছে, প্রবাবলি রেড কালার, আমার ঠিক মনে নাই। তো দেখা যায় ওই হাইড্রোজেন আয়োডাইডগুলোও একটু রেড কালার হয়ে যায়। মানে ওই হাইড্রোজেন আয়োডাইডগুলোর মধ্যেও কিছু পার্সেন্টেজ এরকম আইসোটোপ হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়, মানে আইসোটোপ আয়োডিন কন্টেন্ট করে এরকম। তো এটা একটা প্রুফ যে এখানে আসলে রিয়াকশনটা থেমে যায়নি, এটা চলতেছে, বোথ ডিরেকশনেই চলতেছে। এইটাও হ্যাঁ, না আইসোটোপের কারণে না, হ্যাঁ এটা আসলে আইসোটোপ দিয়ে আমি বুঝাইছি যাতে আমি বুঝতে পারি যে এই আয়োডিনটার সোর্স কি, যে একটু ডিফারেন্ট। রিয়াকশনটা যদি স্টপ হইতো তাহলে তো আয়োডিন দিলে এটা চলতো না, বাট এটা আসলে স্টপ হয় নাই, এটা বোথ ডিরেকশনে চলতেছে। সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট, যে ইকুইলিব্রিয়াম যদিও দেখে মনে হয় যে এটা রিয়াকশনটা স্টপ হয়ে গেছে, আর কিছু হচ্ছে না, মানে তোমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা 0.3 মোলে স্টাক হয়ে গেছে, এটা 0.3 আর এটা 0.4, বাট আসলে তা না। এটা কন্টিনিউয়াসলি এই দুইটা মিলে এইটা ফর্ম করতেছে, অ্যান্ড সাথে সাথে এইটা ডিসোসিয়েট হয়ে এটা বানাচ্ছে। বুঝা গেছে? সো এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। আর ইকুইলিব্রিয়ামের আমরা দেখলাম স্টেবল, দ্যাট ইজ তুমি যদি টেম্পারেচার, প্রেশার আর কনসেন্ট্রেশন এই দুইটার কোনো চেঞ্জ না করো, তাহলে ইকুইলিব্রিয়াম কোনো দিকে সরবে না, লা শাতেলিয়াস প্রিন্সিপাল। বাট তুমি যদি ক্যাটালিস্ট চেঞ্জ করো, তখন ইকুইলিব্রিয়ামের মানে ক্যাটালিস্ট চেঞ্জ করো না করো, ক্যাটালিস্টের ইকুইলিব্রিয়ামের উপর কোনো ইফেক্ট নাই। লা শাতেলিয়াসে পড়ছো না 9-10-এ? না পড়লেও সমস্যা নেই, এখন আবার রিভিশন হবে, যে ক্যাটালিস্ট এই ইকুইলিব্রিয়ামের উপর ডিরেক্টলি কোনো ইফেক্ট ফেলতে পারে না, ঠিক আছে? ক্যাটালিস্ট দাও, ইকুইলিব্রিয়াম যখন অ্যাচিভ, মানে ইকুইলিব্রিয়াম হয়তো একটু তাড়াতাড়ি অ্যাচিভ হবে, বাট এমন হবে না যে ইকুইলিব্রিয়াম লেফট থেকে রাইটে সরে গেছে বা রাইট থেকে লেফটে সরে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো এই কয়টা প্রপার্টি দেখলেই অ্যাকচুয়ালি হবে। আমরা এখন আমাদের মেইন ডিসকাশনে আসি। আচ্ছা, সো মেইন ডিসকাশন হচ্ছে কেপি আর কেসি রিলেটেড। তো আমরা এইখানে একটা রিয়াকশনের এক্সাম্পল দেখব, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে কেপি কেসি রিলেটেড। সো একটা রিয়াকশন ধরো এরকম, এ ক্যাপিটাল এ প্লাস বি ক্যাপিটাল বি, এটা থেকে রিভার্সিবল রিয়াকশনের মাধ্যমে সি ক্যাপিটাল সি অ্যান্ড ডি ক্যাপিটাল ডি প্রডিউস হচ্ছে। ক্লিয়ার? তো এখন এইটার ফরওয়ার্ড রিয়াকশন রেটটাকে আমি তোমার ল অফ ম্যাস অ্যাকশন দিয়ে কীভাবে লিখতে পারি বলো তো? রিয়াকশন রেট ইজ ইকুয়াল টু কত? সাম কনস্ট্যান্ট ইন্টু সবার কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, তাই না? ল অফ ম্যাস অ্যাকশন, ল অফ ম্যাস অ্যাকশন। সো ল অফ ম্যাস অ্যাকশন এখানে কি বলে, যে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, আমি ওই কনস্ট্যান্টটার নাম দিলাম ধরো কে এফ, ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট। কে এফ ইন্টু এখানে রিয়াক্ট্যান্ট কে ক্যাপিটাল এ, তার পাওয়ার কত হবে? স্মল এ। আর এখানে আছে ক্যাপিটাল বি, তার পাওয়ার কত? স্মল বি। আচ্ছা, এবার ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য সেম কথাটা লিখি। সো ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য রিয়াক্ট্যান্ট কারা? ব্যাকওয়ার্ডটার জন্য সি আর ডি, তাই না?
সো ওইখানে একটা কনস্ট্যান্ট আসবে এই যে কে বি, দ্যাট ইজ রিয়াকশন রেট কনস্ট্যান্ট ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন। আর ওইখানে আমার রিয়াক্ট্যান্ট কারা, সি, সো সি টু দি পাওয়ার স্মল সি আর ক্যাপিটাল ডি টু দি পাওয়ার স্মল ডি। ঠিক আছে? হ্যাঁ, না না ইকুয়াল না, এটা দুইটা ডিফারেন্ট। ওকে, মানে এটা হচ্ছে আমাদের একটা রিয়াকশনের যে কোনো একটা টাইমে রিয়াকশন ফরওয়ার্ড রিয়াকশন রেট, আর এটা হচ্ছে তার ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট। এখন যখন ইকুইলিব্রিয়াম রিচ হবে তখন কি ইকুয়াল হবে, আর এফ আর আরবি, তাই না? সো এখানে আমরা লিখতে পারি ফর ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম হওয়ার কন্ডিশন যেটা, ফর ইকুইলিব্রিয়াম আর এফ ইজ ইকুয়াল টু আরবি। সেখানে আর এফ কত, কে এফ ইন্টু ক্যাপিটাল এ টু দি পাওয়ার এ, ক্যাপিটাল বি টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু কে বি ইন্টু ক্যাপিটাল সি হোল টু দি পাওয়ার সি, ক্যাপিটাল ডি হোল টু দি পাওয়ার ডি। কোনো কোশ্চেন আছে এখানে? আমরা কিন্তু এখানে ল অফ ম্যাস অ্যাকশনের কনসেন্ট্রেশন ভার্সনটা অ্যাপ্লাই করছি, এটা কিন্তু আরেকটা ভার্সন আছে তাই না, প্রেসার দিয়ে। আচ্ছা, তো এখন এই যে ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, এই দুটো রেশিও কত, কে এফ বাই কে বি, এটা কত, ক্যাপিটাল সি হোল টু দি পাওয়ার সি, ক্যাপিটাল ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এ হোল টু দি পাওয়ার এ, ক্যাপিটাল বি হোল টু দি পাওয়ার বি। এই যে কে এফ বাই কে বি ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, এইটাই হচ্ছে কেসি, ক্যাপিটাল কে সাবস্ক্রিপ্ট সি, স্মল কে সি না কিন্তু ক্যাপিটাল কে, এইগুলো স্মল কে আর এটা হচ্ছে ক্যাপিটাল কে। তার কোশ্চেন আছে এটা। আমরা কেসির ডেফিনেশন কি লিখতে পারি, কেসি হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, যেটা আমরা খুব বেশি ইউজ করি না, এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আমাদের অত ইউজ হয় না, ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট। সো কেসি বের করা খুবই ইজি না, জাস্ট তোমার এই দুইটা কনস্ট্যান্টের রেশিও নিতে হবে, ওইটাই অ্যাকচুয়ালি কেসি বোঝায়। কেসির কি তাহলে কোনো ইউনিট আছে? আসলে থাকা উচিত, মানে আমি বলি এইখানে যদি প্রোডাক্টের অ্যামাউন্টটা সেম না হয় তখন কিন্তু এটা থাকবে, কেএফ আর কেবির ইউনিট তো অলওয়েজ সেম না, বাট স্টিল কেসির কোনো ইউনিট হয় না। ইউপ্যাক স্ট্যান্ডার্ড অনুযায়ী কেসির আমরা কোনো ইউনিট বলি না, এটার জন্য থার্মোডাইনামিক্সের একটা থিওরি দায়ী, ঠিক আছে? বাট মানে এটা খুবই কনফিউজিং, তুমি দেখবা অনেক বইতে কেসির ইউনিট দেওয়া, অনেক বইতে দেওয়া নেই, আবার অনেক বইতে দিছে তারপর আবার সাইড নোট লিখছে যে কেসির অ্যাকচুয়ালি কোনো ইউনিট হয় না, আমরা জাস্ট বোঝার জন্য দিছি, ঠিক আছে? সো আমরা কোনটা ইউজ করবো এটা আমরা ম্যাথ করার সময় দেখবো যে আমরা কি ইউনিট দিব নাকি দিব না। বাট একদম মানে মেইন থিওরি হচ্ছে কেসির কোনো ইউনিট হয় না, কেসি হচ্ছে থার্মোডাইনামিক্স থেকেও ডিরাইভ করা যায়, ফিজিক্সে যে আমরা পড়তেছি ওই থিওরি অনুযায়ী কেসির অ্যাকচুয়ালি কোনো ইউনিট নেই। আচ্ছা, বাট কেসির আরও বেটার ডেফিনেশন কি, যে প্রোডাক্ট অফ দি কনসেন্ট্রেশনস অফ প্রোডাক্ট of the concentrations of products, মানে নিউমারেটর থাকবে কারা, প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলো, ডিভাইডেড বাই ডিনোমিনেটরে থাকবে কারা, প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টস, প্রোডাক্ট অফ দি concentrations of the reactants, concentrations of the reactants। ওকে, সো এইটাই হচ্ছে কেসির ফর্মুলা বা ডেফিনেশন, খুবই ইজি। প্রোডাক্ট যারা আছে তাদের কনসেন্ট্রেশন ইয়ে করবা, বাট এই কনসেন্ট্রেশনটা কোন মোমেন্টের, ইকুইলিব্রিয়ামের, তাই না? কারণ যে কোনো সময় কনসেন্ট্রেশন নিয়ে করলে তো হবে না, কনসেন্ট্রেশনটা তো চেঞ্জ হয়, আর আমরা এটাকে ডিফাইন করছি কোন স্টেটের জন্য, ইকুইলিব্রিয়াম। সো এই যে যত কনসেন্ট্রেশন এখানে দেখতেছো এগুলো সব হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে। আমরা আজকেই দেখব যে ইকুইলিব্রিয়াম স্টেটে আমরা এগুলো কীভাবে বের করতে পারি, বোঝা গেছে? আচ্ছা, আমি যদি ল অফ ম্যাস অ্যাকশনের, আচ্ছা এইটার নাম আমরা কি দিছি, কে সি। সি কেন? কনসেন্ট্রেশন। আমরা যদি ল অফ ম্যাস অ্যাকশনের প্রেশার ভার্সনটা ইউজ করতাম তখন এটার নাম কি দিতাম, কেপি। সো পরের পেজে আসো যে কেপির ফর্মুলা আমরা বের করি। হ্যাঁ সাফন বলো। এখানে যে এই কেসি ইকুয়াল টু প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, এখানে তো এই যে প্রোডাক্টের উপর আবার পাওয়ার আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই মানে আমরা এখন থেকে সবসময় কনসেন্ট্রেশনকে পাওয়ারে রেজ করেই লিখবো, এটা তোমাকে না বললেও তুমি বুঝে নিবে, বুঝে গেছে?
আচ্ছা জি ভাই, জি আর ভাই। এখানে একটা কথা লিখে রাখো, এই কনসেন্ট্রেশনগুলো অ্যাট ইকুইলিব্রিয়াম, অন্য কনসেন্ট্রেশন। আচ্ছা, আমি যদি তাহলে যে কোনো মোমেন্টের এরকম রেশিও নিতাম, মানে এটা তো আমরা ইকুইলিব্রিয়ামের জন্য করছি, বাট আমি যদি যে কোনো মোমেন্টের কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আর কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টের রেশিও নিতাম, ওইটাকে কি বলতাম? ওইটাকে আমরা বলি কিউসি। ওকে, এটাও লিখে রাখো যে এটা হচ্ছে কিউসি, which is product of the concentrations of products at any moment, মানে তোমার যখন ইচ্ছা তুমি বের করলা, at any moment divided by product of the concentrations of reactants at that moment. বুঝা গেছে? যে কোনো মোমেন্টে যদি করো। আচ্ছা, এইটার নাম হচ্ছে কেসি। ওকে, এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই কেসির নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, বাট ফর কনসেন্ট্রেশন, মানে এটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সনটা। ওকে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর কনসেন্ট্রেশন। আর এই যে এটার নাম কিউসি, এটার নাম হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট ফর কনসেন্ট্রেশন। এটা বাংলা টার্মগুলো আমার মনে নাই। এটা বিক্রিয়ার, এটা হচ্ছে সাম্য ধ্রুবক, আর এটার নাম হচ্ছে বিক্রিয়ার কি জানি ঠিক, কোশেন্ট মানে তো আবার ভাগফল বোঝায়, তাই না? আচ্ছা, এটা একটু বই থেকে দেখো এটা বাংলাটা কি। বাট এই হচ্ছে কেসি আর কিউসির আইডিয়া। কিউসির আইডিয়াটা বইতে অনেক পরে আসে, আর আমি আগেই পড়াই দিলাম, ঠিক আছে? কারণ বইয়ের সিকোয়েন্সটা খুব বাজে, আর বইতে হচ্ছে এগুলো এক্সপেরিমেন্ট করে করে পড়াইছে, মানে এক্সপেরিমেন্টে এই ডাটা পাইছে, এটা দেখে মনে হচ্ছে এরকম সেই, বাট আমি একটু ডিফারেন্ট সিকোয়েন্সে পড়াচ্ছি। আচ্ছা, এবার কেপিটা দেখি। আচ্ছা, কেপি অ্যাপ্লিকেবল হয় যদি তোমার রিঅ্যাক্টেন্টের প্রোডাক্টগুলো গ্যাসাস হয়, বা অ্যাটলিস্ট একটা যদি গ্যাসাস হয়। সবাই যদি সলিড বা লিকুইড হয় তখন এটা অ্যাপ্লিকেবল না। সো আমরা এখন দেখব কেপি, ক্যাপিটাল কে সাবস্ক্রিপ্ট পি, এটার ডেফিনেশন কি। সো ধরো এখানে আমি এখন সবাইকেই গ্যাস হিসেবে ট্রিট করলাম, যেগুলো সব হচ্ছে গ্যাসাস রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট। অ্যাটলিস্ট একটা গ্যাস থাকলেই হবে। আর তোমার এখানে শুধু যারা গ্যাস তাদেরকে কাউন্টে নিতে হবে, সলিড বা লিকুইডকে আমরা কেপিতে কাউন্টে নেই না। আমরা এক্সাম্পল দেখলেই বুঝবো। আচ্ছা, সো এটা হচ্ছে সি ক্যাপিটাল সি গ্যাস প্লাস ডি ক্যাপিটাল ডি গ্যাস। আচ্ছা, সো এখানে যদি ল অফ ম্যাস অ্যাকশনে প্রেশার ভার্সনটা অ্যাপ্লাই করি, তখন আমি কি পাবো? ফরওয়ার্ড রিয়াকশন রেট ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু পার্শাল প্রেশার অফ এ হোল টু দি পাওয়ার স্মল এ ইন্টু পার্শাল প্রেশার অফ ক্যাপিটাল বি হোল টু দি পাওয়ার স্মল বি। আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা কি? কে বি ইন্টু পার্শাল প্রেশার অফ ক্যাপিটাল সি হোল টু দি পাওয়ার সি ইন্টু পার্শাল প্রেশার অফ ক্যাপিটাল ডি হোল টু দি পাওয়ার ডি। ক্লিয়ার? অ্যাট ইকুইলিব্রিয়াম আর এফ আর আরবি কি হয়? সেম। অ্যাট ইকুইলিব্রিয়াম আর এফ ইকুয়ালস আরবি। সো এখান থেকে কি লেখা যায়? কে এফ টাইমস partial pressure of A whole to the power A, partial pressure of B whole to the power B is equal to KB times partial pressure of C whole to the power C, partial pressure of D whole to the power D. So এখানে KF আর KB রেশিও কত? partial pressure of C whole to the power C, partial pressure of D whole to the power D divided by partial pressure of A whole to the power A, partial pressure of B to the power B. সো এইটাকে আমরা বলি কেবি। সো কেবির ডেফিনেশন হচ্ছে মেইনলি পার্শাল প্রেশার অফ, সরি কেবি না, কেবি হচ্ছে বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এখানে কেপি আছে, কেসি আছে, কেবি আছে, কে এ আছে, কেএসপি আছে, কেআইপি আছে, অনেক কিছু আছে। তো এটা হচ্ছে কেপি। সো কেপির ডেফিনেশন হচ্ছে প্রোডাক্ট অফ partial pressures of products at equilibrium। আমরা প্রোডাক্ট নিব মানেই পাওয়ারে রেস করে নেব, এটা আমার এখানে বারবার বলা লাগবে না। তো partial pressures of products at equilibrium
ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ, হ্যাঁ বলো, মানে এই যে কোফিশিয়েন্ট যেটা থাকবে সেটা পাওয়ারে দিয়ে দিব। আচ্ছা, প্রোডাক্ট অফ পার্শাল প্রেশারস অফ রিঅ্যাক্ট্যান্টস অ্যাট ইকুইলিব্রিয়াম। আচ্ছা, সিমিলারলি আরেকটা টার্ম আছে, কেপিকে আমরা কি বলি, রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর প্রেশার, ফর প্রেশার। আর একটু আগে যেমন কিউসি দেখলাম, রিঅ্যাকশন কোশ্চেন্ট ফর কনসেন্ট্রেশন, ওরকম আরেকটা আছে কিউপি। কিউপি ইজ ইকুয়াল টু এই সেম ডেফিনেশন, জাস্ট অ্যাট এনি মোমেন্ট লাগাই দিল। ধরো সাইডে নেই, ছোট করবি। আচ্ছা, সো এখানে জাস্ট অ্যাট এনি মোমেন্ট। আচ্ছা, সো একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, যে ফর ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার জন্য অ্যাকচুয়ালি কিউসি আর কেসি সেম, তাই না? অ্যান্ড কিউপি আর কেপি সেম, তাই না? ইকুইলিব্রিয়ামেই তো, মানে ওই মোমেন্টটা যখন ইকুইলিব্রিয়াম হয়ে যাবে তখনই তো এই দুটো ইকুয়াল হবে, ঠিক আছে? সো এইটা দিয়ে আবার একটা রিভার্সিবল রিয়াকশন যে কোনো একটা মোমেন্ট থেকে বাম দিকে মানে ফরওয়ার্ড দিকে যাবে না ব্যাকওয়ার্ড দিকে যাবে, ওইটা ডিটারমাইন করা যায়, মানে রিয়াকশনের ডিরেকশন ডিটারমাইন করা যায়। সো ওইগুলো আমরা পড়বো আস্তে আস্তে, ওইগুলো পরে। বাট এখন একটু লিখে রাখো যে ইকুইলিব্রিয়ামে কিউসি আর কেসি সেম অ্যান্ড কিউপি আর কেপিও সেম। হ্যাঁ, কারণ দেখো, হ্যাঁ, অ্যাট এনি মোমেন্ট তো যখন ইকুইলিব্রিয়াম তখন তো ওইটাই কেসি। আচ্ছা, এখন পরের পেজে আসি, কারোর যদি কোথাও কোশ্চেন থাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবে। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, এই যে কেপি যে টার্মটা আমরা শিখলাম, এটা হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, ওকে? আচ্ছা, তার আগে একটু একটা জিনিস বলে নেই, কেপি বের করার সময় আমরা কখনোই সলিড বা লিকুইড যারা থাকবে, রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট, ওদের আমরা কাউন্ট করব না। যেমন রিঅ্যাকশনটা যদি এরকম হইতো, এ এ সলিড, বি বি এটা হচ্ছে লিকুইড, সি ক্যাপিটাল সি হচ্ছে গ্যাস, এখান থেকে ফর্ম হয় ডি ক্যাপিটাল ডি গ্যাস আর ই ক্যাপিটাল ই গ্যাস। তো তখন কেপির ইকুয়েশনটা কি হবে, আমি শুধু গ্যাসগুলোকে নেব। সো এই যে এইটা আর এইটা, সো আমার পার্শাল প্রেশার অফ ক্যাপিটাল ডি হোল টু দি পাওয়ার ডি ইন্টু পার্শাল প্রেশার অফ ক্যাপিটাল ই হোল টু দি পাওয়ার ই ডিভাইডেড বাই পার্শাল প্রেশার অফ সি হোল টু দি পাওয়ার সি। এ আর বিকে কিন্তু আমি এখানে ইনক্লুড করিনি। সো এটা একটু মনে রাখতে হবে, কেপি হচ্ছে অনলি ফর গ্যাস রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস, অনলি ফর গ্যাস রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। আচ্ছা, এখন এই যে কেপি যে টার্মটা আছে, কেপির সাথে হচ্ছে কেসির একটা রিলেশন আছে, আমরা এটা একটু পরে দেখব। আর এই কেপি আবার টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়। সো কেপি যদি চেঞ্জ হয় কেসিও চেঞ্জ হবে। তো তাহলে তুমি বুঝতেই পারতেছো একটা ইকুইলিব্রিয়ামে আসলে টেম্পারেচার ইফেক্ট আছে। আমরা এইটাই যে লাসাথেলিয়াসে পড়ছিলাম, এক্সোথার্মিকে হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম লেফটে শিফট হয়, আর এন্ডোথার্মিকে টেম্পারেচার যদি ইনক্রিজ করো তাহলে এটা রাইটে শিফট হয়। পড়ছো না 9 10-এ? তো ওইগুলো এখন আস্তে আস্তে লজিক পাবা। আচ্ছা, ফার্স্টে দেখি যে এইটা টেম্পারেচারের সাথে কিভাবে রিলেটেড। তো একটা ফর্মুলা আছে, আমরা অ্যারেনিয়াসের যে ফর্মুলাটা পড়ছি হুবহু দেখতে ওইটার মতো, এটাকে বলা হয় ভ্যান টফস ইকুয়েশন। ভ্যান টফ, হ্যাঁ আদনান বলো। এই রিঅ্যাকশনের কেসি তে ভ্যালু কি 0 হবে, মানে প্রোডাক্টের সলিড বা লিকুইড নেই? না না, কেসিতে হচ্ছে আমরা সবাইকে কনসিডার করি, ঠিক আছে? কেসিতে যে শুধু লিকুইড বা সলিড ওরকম না, গ্যাসেরও একটা কনসেন্ট্রেশন থাকে, বুঝা গেছে? জি ভাই। ওকে, সো কেসির সময় এটা জাস্ট নর্মাল এরকম হবে, সবগুলো কি নিবা। কেসের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, কেপিতেও এটা জাস্ট গ্যাস রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা,
ভ্যান হফের ইকুয়েশন হচ্ছে লন কেপি, আমরা যেমন করছিলাম লন স্মল কে ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে লন এ। তো এখানে ওরকম লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর, ই এর জায়গায় মানে অ্যাক্টিভেশন এনার্জির জায়গায় এখন হচ্ছে জাস্ট ডেল এইচ ইন্টু 1/t প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার নাম নাই, মানে ওই লনের মতো এখানে ওরকম ফিক্সড কোনো কনস্ট্যান্ট নাই, বাট এইটা হচ্ছে ভ্যান হফস ইকুয়েশন। তো এখন আমরা দেখি যে টেম্পারেচারের সাথে সাথে এটার চেঞ্জটা দেখতে কেমন। আচ্ছা, এক্সোথার্মিক রিয়াকশনের ডেল এইচ এর ভ্যালু কি প্লাস না মাইনাস? 9-10 পড়ছো বলো। মাইনাস। সো এক্সোথার্মিক রিয়াকশনে তোমার ডেল এইচ হচ্ছে কি প্লাস, সরি মাইনাস, তাই না? এখন তুমি যদি এখানে একটা গ্রাফ আঁকতে চাও, লন কেপি ভার্সেস 1/t গ্রাফ, ধরো এই জায়গায় আঁকি লন কেপি ভার্সেস টি গ্রাফ, লন কেপি ভার্সেস 1/t গ্রাফ। সো এইটা কি আমাদের y, এটা হচ্ছে কি x, এটা হচ্ছে কি c, এইটা কি m। এখন ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। সো স্লোপ যদি প্লাস হয় তখন তোমার কার্ভটা দেখতে এরকম হবে না, স্লোপটা পজিটিভ। সো ফর এক্সোথার্মিক রিয়াকশন দ্য গ্রাফ অফ লন কেপি উইল বি লাইক দিস, দ্যাট ইজ ইনক্রিজিং। 1/t যত বাড়বে, এখান থেকে তাহলে আমি কি বলতে পারি, 1/t যত বাড়বে মানে এটার স্লোপ হচ্ছে ওই যে মাইনাস ডেল এইচ বাই আর, স্লোপ হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর। আগের বার ছিল অ্যাক্টিভেশন এনার্জি অলওয়েজই নেগেটিভ, ওই গ্রাফটা দেখতে এর জন্য এরকম ডাউনওয়ার্ড হতো, বাট ভ্যান হফের ইকুয়েশন এটা আবার চেঞ্জ হয়, এক্সোথার্মিকে পজিটিভ স্লোপ আর এন্ডোথার্মিকে নেগেটিভ স্লোপ। সো এখানে যদি 1/t ইনক্রিজ করো, 1/t ইনক্রিজ করা হচ্ছে ইন আ সেন্স টেম্পারেচার ডিক্রিজ করা, তাই না? টি ডিক্রিজ করা, আর তাতে তোমার লন কেপি বাড়তেছে, তাই না? আর লন কেপি বাড়তেছে মানে কি কেপিও বাড়তেছে। সো কেপি অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, তাই না? প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, দেখো এই গ্রাফে দেখো 1/t যত বাড়তেছে লন কেপি তত বাড়তেছে। সো 1/t যত বাড়াচ্ছ, 1/t বাড়ানো মানে হচ্ছে একটা ফ্র্যাকশন বড় হয় কখন? যখন তার ডিনোমিনেটর গেট স্মলার অ্যান্ড স্মলার। সো টি কমতেছে, লন কেপি বাড়তেছে, লন কেপি বাড়তেছে মানে কেপি বাড়তেছে। আর কেপি হচ্ছে কি প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, দ্যাট ইজ কেপি বাড়তেছে মানে প্রোডাক্টও বাড়তেছে। তো এর জন্যই এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার কমাইলে এটা রাইটে শিফট হয়। আমি আবার দেখাচ্ছি, আগে মিটিংটা আরেকবার স্টার্ট করি, সবাই একটু আরেকবার জয়েন করো। আচ্ছা, সো এটা বোঝা গেছে যে 1/t যত বাড়বে টি তত কমবে, লন কেপি তত বাড়বে, কেপি তত বাড়বে, আর কেপি বাড়বে মানে হচ্ছে প্রোডাক্ট বাড়বে, কারণ এই রেশিওগুলো হচ্ছে প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। সো প্রোডাক্ট যত বাড়তেছে তোমার ইকুইলিব্রিয়াম কি আস্তে আস্তে রাইটে শিফট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বলতেছি, দেখো আমরা যে 9-10 পড়ছি না যে এক্সোথার্মিকে অ্যাকচুয়ালি টেম্পারেচার কমানোটা বেটার, কারণ তখন আমার ইকুইলিব্রিয়াম রাইটে শিফট হয়। রাইটে মানে হচ্ছে প্রোডাক্ট রিঅ্যাক্টেন্টগুলো আস্তে আস্তে প্রোডাক্ট ফর্ম করে, ঠিক আছে? সো এইখানে ওই সেম লজিকটাই আমরা দেখতেছি যে আসলেই ম্যাথমেটিক্যালিও দেখা যায় এটা ট্রু, যে এই যে 1/t যত বাড়বে টি তত কমবে এক্সোথার্মিকে, লন কেপি বাড়বে, কেপি বাড়বে, প্রোডাক্ট বাড়বে, দ্যাট ইজ তোমার ইকুইলিব্রিয়াম হচ্ছে লেফট থেকে রাইটে শিফট হচ্ছে, বুঝা গেছে? যে কোনো রিয়াকশনের কেপি বা কেসি যত ভালো মানে যত বেশি ওটা আমার জন্য তত বেটার। ধরো আমি একটা ইন্ডাস্ট্রি দিছি, আমি হাইড্রোজেন আয়োডাইড বানাইতে চাই, এখন কেপি আর কেসি যদি হাই হয় তার মানে কি আমার এখানে প্রোডাকশন রেট বেশি, আমার প্রফিট বেশি। সো যে কোনো একটা রিয়াকশন বেটার হয় কখন? যত তার কেপি কেসি বেটার, বুঝা গেছে? আচ্ছা, সো এটা হচ্ছে এক্সোথার্মিকের জন্য। এন্ডোথার্মিকের জন্য কীরকম হবে দেখো, পরের পেজে আসি। ফর এন্ডোথার্মিক এই ভ্যান হফের ইকুয়েশন কী বলে, মানে আমরা কিন্তু লাসাতেলিয়াসের প্রথম পয়েন্টটা বুঝে গেছি, টেম্পারেচারের সাথে সাথে ইকুইলিব্রিয়ামের চেঞ্জ কেন। আচ্ছা, এন্ডোথার্মিকে ডেল এইচ এর ভ্যালু কী হয়? পজিটিভ হয়। আমাদের ফর্মুলা হচ্ছে লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সাম কনস্ট্যান্ট।
সো এইখানে আমার স্লোপটা কিন্তু নেগেটিভ, তাই না? কারণ ডেল এইচ নিজেই পজিটিভ, সো এই স্লোপটা অলওয়েজই নেগেটিভ হবে। সো এই গ্রাফটা দেখতে কেমন হবে? এই গ্রাফটা দেখতে হবে ডাউনওয়ার্ড, দ্যাট ইজ আমি যত 1/t বাড়াবো লন কেপির ভ্যালু তত কমবে একটা ফিক্সড ভ্যালু থেকে। কি হয়েছে? সো লন কেপির ভ্যালু এরকম আস্তে আস্তে কমবে, ঠিক আছে, যত 1/t বাড়াচ্ছ। এইটারও স্লোপ কত? মাইনাস ডেল এইচ বাই আর। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন স্লোপ কত? আর এই স্লোপটা কি নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ, বিকজ ডেল এইচ ইটসেলফ ইজ পজিটিভ। আচ্ছা, সো এইখানে আমি তাহলে বুঝতে পারতেছি এন্ডোথার্মিক রিয়াকশনে 1/t যত বাড়াবো তত আমার লস, তত হচ্ছে লন, মানে 1/t বাড়ানো মানে কি? টি কমানো, টেম্পারেচার কমানো। তো টেম্পারেচার যত কমাবা লন কেপি তত কি হচ্ছে? কমতেছে। সো কেপি তত কি হচ্ছে? কমতেছে। কেপি কমে যাওয়া মানে কি? তোমার প্রোডাক্ট কমতেছে, বুঝা গেছে? তার মানে তোমার ইকুইলিব্রিয়াম রাইট থেকে লেফটে শিফট হচ্ছে। সো এটাই ছিল লাশাতেলিয়াস প্রিন্সিপালে এন্ডোথার্মিকের যে পয়েন্টটা, যে কীভাবে টেম্পারেচারের সাথে সাথে এটা চেঞ্জ হয়। ওকে, সো এটা খুব ভালো মতো মনে রাখবা। ভ্যান অফ ইকুয়েশন অনেক সময় সিকিউর এতেই চলে আসে, রাইট ডাউন দ্য ভ্যান অফ ইকুয়েশন। লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সাম কনস্ট্যান্ট। এইটা লগ ভার্সনটাও আছে। লগে জাস্ট কী হবে? একটা 2.303 দিয়ে ডিভাইড হবে। তোমাদের বইতে ইউজুয়ালি লগটাই দেওয়া। হ্যাঁ বলো। না না, দেখো এই যে 1/t বাড়তেছে, এদিকে যত তোমার 1/t ইনক্রিজ হচ্ছে, আমার লন কেপি আস্তে আস্তে কমতেছে, তাই না? যেমন এইখানে লন কেপির ভ্যালু অনেক বেশি, 1/t অনেক বাড়ায় ফেলছে, এখন লন কেপির ভ্যালু কমে আসছে। সো লন কেপি কমে যাওয়া মানে হচ্ছে কেপিও কমে যাওয়া। আর 1/t বাড়ানো মানে হচ্ছে টিকে কমাই দেওয়া। একটা ফ্র্যাকশন কখন বড় হয়? যখন তার ডিনোমিনেটরটা ছোট হয়, রাইট? সো এটা হচ্ছে রিজন। আচ্ছা, সো এইটার লগ ভার্সনটাও মনে রাখবা। লগের গ্রাফটার স্লোপটা কী হবে বলো তো? মাইনাস ডেল এইচ বাই 2.303 আর, ঠিক আছে? এমসিকিউতে যখন আসে একটু খেয়াল করবা, এটা ওইটা কি লগ ভার্সেস 1/t নাকি লন ভার্সেস 1/t? হ্যাঁ, বলে দেওয়া উচিত। এটা তো সবসময় বলে দেয়, তুমি বইতে দেখবা সব ম্যাথে একদম স্পেসিফিকলি লেখা থাকে লগ কে ভার্সেস 1/t। আচ্ছা, সো আমরা বুঝলাম যে কেপি আর কেপির সাথে টেম্পারেচার কীভাবে চেঞ্জ হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কেপি যত বাড়বে কেসিও তত বাড়বে। সো ইন আ সেন্স কেসিও অ্যাকচুয়ালি এটার সাথে রিলেটেড, টেম্পারেচারের সাথে রিলেটেড। আচ্ছা, এখন আমরা দেখব কেপি আর কেসির মধ্যে কোনো কানেকশন আছে কিনা। দুইটা তো অ্যাকচুয়ালি একইভাবেই বের করছিলাম, জাস্ট একটু প্রেশার আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন। সো আমরা দেখি যে এই দুইটার মধ্যে কী কানেকশন আছে। আচ্ছা, সো এখানে লেখো রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। এমসিকিউতে খুবই বেশি আসে এই টাইপের কোশ্চেন, রিটেনও আসে, ঠিক আছে? রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। সো এখানে একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটার ডেরিভেশন দেখব, বাট ফর্মুলাটা এরকম: কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এগুলো এমনভাবে মুখস্থ করবা যাতে 4-5 বছর পরেও এটা তোমার মনে থাকে, বা আরও পরেও মনে থাকে, ঠিক আছে? আমি কিন্তু লাস্ট কেমিস্ট্রি পড়ছি 3 বছর হয়ে গেছে, বাট আমার এখনও এগুলো একদম টানা মুখস্থ, কারণ অনেক বেশি প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, সো কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। তো এখন এটা কীভাবে আসছে দেখো। আমাদের কেপি হচ্ছে কি, ধরো একটা রিয়াকশন যদি থাকে এ এ প্লাস বি ক্যাপিটাল বি ইজ ইকুয়াল, এটা থেকে প্রডিউস হয় সি সি ডি ডি। ধরলাম সবাই হচ্ছে গ্যাস, সবাই গ্যাস। সো এখানে সবার মানে এখানে কেপি অ্যাপ্লিকেবল, সবার জন্য কেপি অ্যাপ্লিকেবল। সো কেপি ইজ ইকুয়াল টু কী আসবে? পার্শাল প্রেশার অফ ক্যাপিটাল সি হোল টু দি পাওয়ার সি পার্শাল প্রেশার অফ ক্যাপিটাল ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এটা ইন্টু এটা। আর কেসি কী হবে? কেসি হবে তোমার কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই concentration of A whole to the power A into concentration of B whole to the power B. আচ্ছা, এখন আমরা এখানে সবাইকে গ্যাস দিয়েছিলাম। সো
পিভি ইজ ইকুয়াল টু কি এনআরটি, আমরা গ্যাসের জন্য আইডিয়াল গ্যাসের ফর্মুলা জানি, পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি। সো এখানে দেখো পি ইজ ইকুয়াল টু তাহলে কত, এন বাই ভি আর টি। এন বাই ভি কি, মোল নাম্বার বাই ভলিউম, দ্যাট ইজ কনসেন্ট্রেশন, তাই না? সো এটাকে আমি পি ইজ ইকুয়াল টু সি আর টি লিখতে পারি। সো আমরা এই তোমার এইখানে দেখো কি লিখতে পারি, পি অফ সি মানে পার্শাল প্রেশার অফ সি, এটা হচ্ছে তাহলে কনসেন্ট্রেশন অফ সি আর টি হোল টু দি পাওয়ার সি, তাই না? মানে পি এর জায়গায় সি আর টি লিখছি, বুঝা গেছে? এই পিসির জায়গায় সিসি আর টি লিখছি, বুঝছো? আচ্ছা, ডি এর জন্য এটা লিখতে পারবা কনসেন্ট্রেশন অফ ডি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার কত হবে, ডি। আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ আর টি হোল টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি আর টি হোল টু দি পাওয়ার বি। এখন দেখো তো এই যে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে পাবো সি সি হোল টু দি, মানে সিসি না লেখে, আচ্ছা শোনো, এটাকে সিসি না লেখে এরকম লেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে সি, ঠিক আছে? এটা আরও ইজিলি বোঝা যায়। এইটাকে লেখো থার্ড ব্র্যাকেট, তুমি ধরো পরের লাইনে লেখো এটা, ঠিক আছে? কনসেন্ট্রেশন অফ ডি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ, পরের লাইনে লিখে ফেলো। আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি। আচ্ছা, সো এখন আমি আরটি গুলোকে আলাদা করে ফেলি আর বাকি কনসেন্ট্রেশনগুলোকে আলাদা করি। সো এখানে আমি কি লিখতে পারবো, এটার পরে দেখো এখান থেকে লেখা যায় কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এই, দাঁড়াও এখানে তো ডি হবে, সিএসসিতে আমাদের হচ্ছে কেমিস্ট্রি একটা কোর্স করতে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্মে, বাট ওইটাতে হচ্ছে মেইনলি সলিউশন, ওই যে কেপি কেএসপি কেআইপি আর হচ্ছে ন্যানো কেমিস্ট্রি, তারপর ধরো আর আর কি জানি পড়াইছিল, থার্মোকেমিস্ট্রি আর থার্মোডাইনামিক্স আর আরেকটা কি জানি ছিল, ওই মানে এইগুলো আর পড়ায় না, বা অর্গানিক কেমিস্ট্রি আর পড়ায় না। আচ্ছা, সো এইটা ইন্টু আরটির পাওয়ার কত হবে, উপরে এখানে আরটির পাওয়ার সি, এখানে হচ্ছে ডি, সো উপরে কি পাবো সি প্লাস ডি আর নিচে এ প্লাস বি, সো এটা হবে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। আচ্ছা, এই টার্মটা কি বোঝায়, কেসি। আর এই যে আর টি লিখলাম, এই যে এখানে একটা টার্ম লিখছি, তাই না? এটা হচ্ছে কি সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। এটা কি এরকম না যে রিয়াক্টেন্ট, সরি, প্রোডাক্টগুলোর মোল নাম্বার মাইনাস রিয়াক্টেন্টগুলোর মোল নাম্বার, মানে তোমার রিয়াকশনে ওরা যত মোল করেছিল, এখানে ওরা ছিল সি মোল, ওরা ছিল ডি মোল, তো সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। সো এইভাবে লিখতে পারো মোল নাম্বার অফ, এটা হচ্ছে মোল নাম্বার অফ প্রোডাক্টস মাইনাস মোল নাম্বার অফ রিয়াক্টেন্টস। এটাকে আমরা কি বলি, এটাকেই বলি আমরা ডেলেন, বুঝা গেছে? ডেলেন মানে হচ্ছে ডেল, মানে যে কোনো ডেল বলতে কি বোঝায়, চেঞ্জ, তাই না? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো এখানে এন মানে হচ্ছে মোল নাম্বার, তো আমার মোল নাম্বার টোটাল কত চেঞ্জ হয়েছে, ফাইনালি কত মোল আছে সি প্লাস ডি আর ইনিশিয়ালি কত মোল আছে এ প্লাস বি, সো এটা সাবট্রাক্ট করে দিছে। সো এটাই কি আমরা ডেলেন বলি। সো ফর্মুলা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেলেন। সো কেপি যত বাড়বে কেসিও তত বাড়বে না, বুঝা গেছে? আচ্ছা, মানে কেসি হচ্ছে ইনফ্যাক্ট বলা যায় কেপির প্রপোর্শনাল, কেপি যত বাড়াবা কেসি তত বাড়বে। আচ্ছা, এখন যদি ডেলেনের ভ্যালু 0 হয় তখন কি হবে বলো তো? তখন কেপি ইজ ইকুয়াল টু কেসি। সো কিছু রিয়াকশন আছে যেখানে ডেলেন 0, সেখানে কেপি আর কেসির ভ্যালু অ্যাকচুয়ালি সেম। একটা খুব কমন এক্সাম্পল যেটা আমরা এতক্ষণ ধরে দেখছি, হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখান থেকে কি প্রোডাকশন হয়, 2 হাইড্রোজেন আয়োডিন, ডেলেন কত 2 মাইনাস 1 প্লাস 1 হুইচ ইজ 0। সো এই রিয়াকশনে তুমি কেপি বের করো, দেখবা ওইটা আর কেসি বের করো, দুইটা সেম সেম।
পারবো না যদি আমি হ্যাঁ তুমি তোমাকে ধরো কেসি বের করতে বললো, এখন তুমি দেখলা কেসি বের করে এখানে অনেক ঝামেলা, বাট কেপিটা খুব ইজিলি বের করা যায়, ওরকম ম্যাথ আছে। তো তখন তুমি কেপি বের করে ডিরেক্টলি বলবা ওইটাই কেসির সমান, এটা লেখা যাবে। ইনফ্যাক্ট এটা করবো আমরা, যে এক এক ম্যাথের এক একটা বের করা সোজা হয়, ওইটা থেকে আমরা পরে অন্যটা বের করতে পারি। আচ্ছা, এখন লাস্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা কোনো একটা রিয়াকশনের কেসি এবার বের করে দেখি। আমরা তো কেসির ফর্মুলা দেখলাম, আমরা একটা রিয়াকশনে কেসির ইকুয়েশন বের করব কিভাবে। এইটা এখন যে প্রসেসটা দেখাবো, এটা তোমার সব ম্যাথেই একইভাবে করতে হবে, এখানে ফর্মুলা মুখস্থ করার কিছু নাই, তোমার হচ্ছে এই প্রসেসটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো একটু খেয়াল করে দেখবা। দাঁড়াও একটা এক্সাম্পল দেখি একটু। আচ্ছা, ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া ফর্ম করে, এই রিভার্সিবল রিয়াকশনটার বললো যে কেসির ইকুয়েশন কি আর কেপির ইকুয়েশন কি। এই যে রিয়াকশনটা, এইটার তোমার কেসি এর একটা ফর্মুলা লেখো আর কেপির ফর্মুলা লেখো। এই টাইপের কোশ্চেন রেয়ারলি আসে, ওকে, আমি খুব কম আসতে দেখছি। ইউজুয়ালি এখান থেকে ডিরেক্টলি ডাটা দিয়ে ম্যাথ করতে পারে, ঠিক আছে? বাট আমরা প্রসেসটা না জানলে ওই ম্যাথগুলোও করতে পারবো না। আচ্ছা, সো কীভাবে করবা? একদম ফার্স্টে তুমি ধরবা যে টাইম হচ্ছে 0, মানে কেবল রিয়াকশনটা শুরু হবে, ঠিক আছে? তো তখন এই যে N2, এইটা রিয়াকশনে কত মোল আছে? 1, মানে রিয়াকশনের ইকুয়েশনে কত মোল আছে? 1, আর এটা কত আছে? 3। আচ্ছা, আমরা এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখবো যে আমরা এখন যে নাম্বারগুলো লিখতেছি, এই নাম্বারগুলো হচ্ছে মোল বুঝায়, ঠিক আছে? আমরা অনেক সময় এখানে মোলারিটিও লিখবো, বাট ওরকম ম্যাথও আছে পরে। তো এটা 1, 3, আর একদম ইনিশিয়ালি এটা কতটুক ছিল? 0, ঠিক আছে? আচ্ছা, এখন এই রিয়াকশনগুলোর একটা মানে এখানে দুইটা জিনিস কি মার্জ হচ্ছে না? এই দুইটা জিনিসই হচ্ছে কি মার্জ হচ্ছে, মানে অ্যাডিশন রিয়াকশন হচ্ছে। উল্টাটা কি রিয়াকশন? উল্টাটা হচ্ছে ডিসোসিয়েশন বা বিযোজন বিক্রিয়া। তো অ্যাডিশন রিয়াকশনের জন্য এখানে একটা টার্ম আছে যেটাকে বলে এক্স, ওকে? এটার নাম হচ্ছে মোলার, আচ্ছা দাঁড়াও, এই এক্সাম্পলটা কাটো, অন্য একটা দেখান লাগবে, সরি। জাস্ট এটাকে উল্টা করে লেখো, ঠিক আছে? এটাকে তুমি এইভাবে লেখো, 2NH3, এটা থেকে হচ্ছে, মানে ধরো আমি অ্যামোনিয়াকে ডিসোসিয়েট করতেছি, আমরা পাচ্ছি নাইট্রোজেন গ্যাস আর হচ্ছে 3টা হাইড্রোজেন গ্যাস। একদম শুরুতে এটা কত মোল ছিল? 2 মোল, ওকে? যেহেতু এটা কোনো ম্যাথ না, ম্যাথ হইলে যদি কোশ্চেনে এটা বলা থাকতো এটা 5 মোল আছে, এখানে 5 লিখতাম, বাট যেহেতু এটা ম্যাথ না, এটা কিছু বলে নাই, রিয়াকশনে যত মোল ওইটাই আমি লিখবো, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এই চ্যাপ্টার সবচেয়ে কনফিউজিং ম্যাথ এইখানে, ঠিক আছে? এটা যে ভালো মতো বুঝে না অনেক সাফার করে। এটা হচ্ছে 0, কারণ প্রথমে তো কোনো প্রোডাক্ট নাই, আর এটা হচ্ছে 0, প্রথমে কোনো প্রোডাক্টই ক্রিয়েট হয়নি। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা টার্ম লিখব যেটার নাম হচ্ছে আলফা। আলফা মানে হচ্ছে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা হচ্ছে এরকম, যদি তোমার কাছে 1 মোল প্রোডাক্ট থাকে, তাহলে আফটার সাম টাইম মানে ইকুইলিব্রিয়ামে এটা কতটুক ডিসোসিয়েট হয়ে গেছে। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। ধরো একটা রিয়াকশনের শুরুতে অ্যামোনিয়া ছিল হচ্ছে 2 মোল, আর ইকুইলিব্রিয়ামে আস্তে আস্তে এটা হয়ে গেছে 0.8 মোল, তাহলে কতটুক কমছে এখানে? 1.2 মোল। সো এটা কত মোলে কমছে? 2 মোলে। তাহলে 1 মোলে কতটুক কমছে? 0.6, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার আলফা, বুঝা গেছে? মানে আলফা হচ্ছে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সবসময় 1 মোল। হ্যাঁ, সবসময় এই যে মোলার, তো এটা হচ্ছে সবসময় 1 মোল ডিসোসিয়েশন বানান, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে, এটা অনেক সময় তুমি দেখবা কোশ্চেনে পার্সেন্টেজ দিয়েও লেখা, যেমন এটাকে তুমি যদি একটু 100 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে? 60, তাই না? সো কোশ্চেনে দেখবা যে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ 60%, এভাবে লেখছে। তো তখন তুমি এটা পার্সেন্টেজটা রিমুভ করে আবার 0.6 লিখবা, বুঝা গেছে? হ্যাঁ, তোমার
এই যে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বের করছি এটা অনেক সময় পার্সেন্টেজেও দেওয়া থাকে, জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে, ঠিক আছে? বাট আমরা পার্সেন্টেজটা ইউজ না করে এইটাই ইউজ করি বেশি। আচ্ছা, তো এখন এই মানে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থেকে আমরা এখন লিখবো যে টাইমটা যখন ইকুইলিব্রিয়াম, মানে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন হয়েছে ওই সময় যে টাইম, তখন কি NH3 আস্তে আস্তে কমে গেছে না? তো কতটুক কমছে আমরা দেখছি 1 মোলে কমে হচ্ছে আলফা, তাহলে 2 মোলে কতটুক কমছে 2 আলফা। সো এখান থেকে আমি 2 মাইনাস, মানে এখন কতটুক আছে তাহলে 2 মাইনাস 2 আলফা, কারণ 1 মোলে কমে হচ্ছে আলফা, 2 মোলে কমে হচ্ছে 2 আলফা। সো এখন মানে এখানে আছে কতটুক 2 মাইনাস 2 আলফা। আচ্ছা, আর এইগুলা কি আস্তে আস্তে বাড়তেছে, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন কি আস্তে আস্তে বাড়তেছে। সো 1 মোলে আলফা অ্যামাউন্ট কমে যায় যেরকম, প্রোডাক্টের ক্ষেত্রে 1 মোলে আলফা অ্যামাউন্ট বেড়ে যায়, ঠিক আছে? সো এখানে এটা কত মোল ছিল 1, সো বাড়বে কতটুকু 1 আলফা। সো আগে ছিল 0, এখন যদি 1 আলফা বাড়ে সো এখন কতটুকু আছে শুধু আলফা। আর এটা আগে ছিল 0, সো এখন বাড়বে কতটুকু 3 আলফা, কারণ পার মোলে আলফা করে বাড়ে। তো এটাকে আমি লিখবো 3 আলফা। বুঝা গেছে? আচ্ছা, সো এখন এইগুলো কি মোল নাম্বার। ইকুইলিব্রিয়ামে আমার রিঅ্যাক্ট্যান্ট আছে এত মোল, ইকুইলিব্রিয়ামে আমার প্রোডাক্ট আছে এত মোল, ইকুইলিব্রিয়ামে আমার এই প্রোডাক্টটা আছে এত মোল। আর আমি ধরলাম এই যে পুরো রিঅ্যাকশনটা করতেছি এটা হয়েছে একটা ভি ভলিউমের কন্টেইনারের মধ্যে, ভি লিটার একটা কন্টেইনারের মধ্যে আমি এটা করছি। সো এখন এখানে কেসি কত, প্রোডাক্ট অফ দি কনসেন্ট্রেশনস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশনস অফ রিঅ্যাক্টেন্টস। আমার ইকুইলিব্রিয়ামে এইটা আছে কত মোল আলফা, তাহলে মোলারিটি কত আলফা বাই ভি, আর এটার পাওয়ার কত 1। ইকুইলিব্রিয়ামে এইটা আছে কত মোল 3 আলফা, সো 3 আলফা ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এইটা আছে কত মোল 2 মাইনাস 2 আলফা, আর ভলিউম হচ্ছে ভি, আর পাওয়ার কত। সো এই হচ্ছে কেসি। বুঝা গেছে? আজকে তাহলে এই পর্যন্তই রাখি। তোমরা বাসায় এই হাইড্রোজেন আর আয়োডিনের কেসি বের করবা, আর হচ্ছে মানে এইভাবে সেম প্রসিজারে, আর হচ্ছে আরেকটা করবা N2O5, এটা ডিসোসিয়েশন হয়ে 2N2O5, এটা ডিসোসিয়েশন হয়ে 4NO2 প্লাস অক্সিজেন, ঠিক আছে? এই দুইটার কেসি বের করবো এই সেম প্রসেসে। আচ্ছা, আজকে তাহলে কেমিস্ট্রি এই পর্যন্ত রাখি। ও আচ্ছা, 2 মাইনাস 2 আলফা, দেখো আলফা হচ্ছে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, দ্যাট ইজ পার মোলে কতটুকু কমে যায়, ঠিক আছে? সো 2 মোল ছিল, সো 2 মোলে কতটুকু কমবে 2 ইন্টু আলফা। সো আগে ছিল 2, কমে গেছে 2 আলফা, সো এখন আসে কতটুকু 2 মাইনাস 2 আলফা। আর তাহলে কনসেন্ট্রেশন কত, এটা মোল নাম্বার বাই ভলিউম, আর এটার কোফিশিয়েন্ট কত 2, সো এটা আবার পাওয়ার। আচ্ছা, এখন তাহলে ম্যাথ দেখি।